আচ্ছা, কখনো কি আপনাদের মনে এই প্রশ্নটা জেগেছে যে ইতিহাসের কিছু একেবারেই সাধারণ মানুষ কিভাবে নিজেদেরকে একটা অলৌকিক চিরস্থায়ী মিথ বা কিংবদন্তিতে পরিণত করতে পেরেছিলেন? মানে ভেবে দেখুন, কেন কিছু মানুষের উপস্থিতি আমাদের রীতিমতো মন্ত্রমুগ্ধ করে রাখে, আর কারো কারো উপস্থিতি খুব সহজেই বড্ড একঘেয়ে হয়ে যায়। আজকের এই আলোচনায় আমরা খুবই ইন্টারেস্টিং একটা মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার ভেতর দিয়ে যাব। আমরা দেখব কিভাবে সুপরিকল্পিত অনুপস্থিতি, মানে ক্যালকুলেটেড অ্যাবসেন্স আর রহস্যের মাধ্যমে মানুষ নিজেদের চারপাশে একটা জাদুকরী বলয় তৈরি করে। তো চলুন, আর কথা না বাড়িয়ে এই সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার মনস্তাত্ত্বিক সূত্রগুলো ডিকোড করা যাক। আজকের এই বিষয়টাকে আমরা মূলত ৫টা ধাপে বোঝার চেষ্টা করব। একটি কাব্যিক উপস্থিতি তৈরি করা, ইভাপেরন প্রভাব, স্ট্যান্ডাল এবং ক্রিস্টালাইজেশন, পৌরাণিক অনুষঙ্গ গড়ে তোলা এবং সবশেষে কৌশলগত বিপরীতমুখিতা বা স্ট্র্যাটেজিক রিভার্সাল। শুরুতেই আসা যাক আমাদের প্রথম পয়েন্টে, কিভাবে একটি কাব্যিক উপস্থিতি তৈরি করা যায়। ধরুন, দুটো সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতির কথা আমরা ভাবছি। একদিকে রয়েছে অতি পরিচিতি বা অতিরিক্ত প্রকাশ, যা খুব দ্রুতই মানুষের মনে একঘেয়েমি আর বিরক্তির জন্ম দেয়। সিম্পল লজিক, তাই না? কেউ সবসময় চোখের সামনে থাকলে তাকে নিয়ে নতুন করে ভাবার বা জানার কিছুই থাকে না। অন্যদিকে রয়েছে সুপরিকল্পিত অনুপস্থিতি আর রহস্য। একটু আড়ালে থাকলে, একটু অধরা মনে হলে মানুষের মনে এক ধরনের আকাঙ্ক্ষা জন্মায়। আমাদের মন তখন নিজে থেকেই কল্পনা করতে শুরু করে এবং ওই মানুষটিকে একটা পারফেক্ট বা আদর্শ রূপ দিয়ে ফেলে। সত্যি বলতে, জাদুকরী একটা প্রভাব বিস্তারের ক্ষেত্রে এটাই হলো প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। দেখুন, পরিচিতির শুরুটা কিন্তু সবসময়ই বেশ রোমাঞ্চকর হয়, কারণ তখন নতুন একজন মানুষ সম্পর্কে জানার অনেক কিছু থাকে, একটা এক্সাইটমেন্ট কাজ করে। কিন্তু সমস্যাটা হয় একটা নির্দিষ্ট সময় পর, যখন অতিরিক্ত সহজলভ্যতা ওই আকর্ষণটাকে পুরো ধ্বংস করে দেয়। মানুষের কল্পনাকে তো ডালপালা মেলার সুযোগ দিতে হবে, তাই না? যদি কোনো শূন্যস্থানই না থাকে, তবে কল্পনারও কোনো অবকাশ থাকে না, আর কল্পনা ছাড়া কাউকে সাধারণের ঊর্ধ্বে তুলে ধরা লিটারালি অসম্ভব। এবার চলুন আমরা আমাদের দ্বিতীয় পয়েন্ট, ইভাপেরন প্রভাব নিয়ে একটু আলোচনা করি। ইভা দুয়ার্তে, যিনি পরবর্তীতে এভিটা নামে বিশ্বজুড়ে পরিচিত হয়ে ওঠেন, ১৯৪৪ সালে হুয়ান পেরনের মতো একজন প্রবল প্রভাবশালী সামরিক নেতার সাথে তার যখন দেখা হয়, তখন ইভা ছিলেন একেবারেই সাধারণ একজন নারী। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, তার মধ্যে অদ্ভুত এক শীতলতা এবং আচরণের দ্রুত পরিবর্তন লক্ষ্য করা যেত। এই যে একটা স্ট্র্যাটেজিক গোল্ডনেস আর রহস্য, এটাই কিন্তু পেরনকে তার প্রতি তীব্রভাবে আকৃষ্ট করেছিল। রীতিমতো জাদুর মতো কাজ করেছিল ব্যাপারটা। ইভার এই এভিটা হয়ে ওঠার টাইমলাইনটা একটু খেয়াল করুন। ১৯৪৫ সালে হুয়ান পেরন যখন রাজনীতিক কারণে কারাবন্দী হন, তখন ইভার এই আকস্মিক শারীরিক অনুপস্থিতি পেরনের মনে গভীর এক মনস্তাত্ত্বিক আকাঙ্ক্ষার জন্ম দেয়। এরপর ১৯৪৭ সালের দিকে তার ইউরোপ সফর এবং সাজ পোশাকে পরিবর্তন তাকে একজন সাধারণ নারী থেকে সমাজের ত্রাণকর্তার মূর্তিতে রূপান্তরিত করে ফেলে। আর ১৯৫২ সালে মাত্র ৩৩ বছর বয়সে তার অকাল মৃত্যু তাকে চিরকালের জন্য এক অমর কিংবদন্তিতে পরিণত করে। খেয়াল করে দেখুন, এখানে প্রতিটি ধাপে দূরত্ব এবং রূপান্তর তার ইমেজে কিভাবে নতুন মাত্রা যোগ করেছে। পেরনের এই কথাটা একটু গভীরভাবে লক্ষ্য করুন। আমার এই বিশাল একাকিত্ব তোমার স্মৃতিতে পরিপূর্ণ। কারাবাস তাদের মধ্যে জোরপূর্বক একটা দূরত্ব তৈরি করেছিল ঠিকই, কিন্তু এই শারীরিক অনুপস্থিতিটাই ইভাকে পেরনের মনে একজন চূড়ান্ত নায়িকার আসনে বসিয়ে দেয়। অনুপস্থিতি কিভাবে আমাদের মনকে প্রিয়জনের একটা আদর্শ রূপ তৈরি করতে বাধ্য করে, এটা তার একটা টেক্সটবুক এক্সাম্পল বলা যায়। আচ্ছা, এবার আসা যাক ৩ নম্বর পয়েন্টে, স্টেনডাল এবং ক্রিস্টালাইজেশন। ঊনবিংশ শতাব্দীর ফরাসি ঔপন্যাসিক স্টেনডাল এই মনস্তাত্ত্বিক প্রক্রিয়াটার একটা নাম দিয়েছিলেন, ক্রিস্টালাইজেশন বা স্ফটিকীকরণ। এর মানে হল, যখন কেউ আমাদের থেকে কিছুটা দূরে থাকে বা একটু অধরা মনে হয়, তখন আমাদের মন নিজের কল্পনা শক্তি ব্যবহার করে সেই মানুষটির চারপাশে একটা জাদুকরী জ্যোতির্বলয় বা হ্যালো তৈরি করে। মন তাকে সাধারণ থেকে অসাধারণ, এমনকি নিখুঁত কিছু হিসেবে চিত্রিত করতে শুরু করে। স্টেন্ডাল খুব চমৎকার একটা রূপকের মাধ্যমে বিষয়টা বুঝিয়েছেন। অস্ট্রিয়ার সালজবার্গে লবণের খনিতে শীতকালে মানুষ গাছের শুকনো খালি ডালপালা ফেলে রাখত। কয়েক মাস পর যখন সেই ডালগুলো তুলে আনা হতো, তখন দেখা যেত সেগুলো ঝলমলে দর্শনীয় স্ফটিক বা ক্রিস্টালে একেবারে ঢেকে গেছে। সাধারণ ডালগুলোকে আর চেনাই যেত না। তো আমাদের মনও ঠিক এই খনির মতোই কাজ করে। দূরত্ব আর কল্পনার এই খনিতে সাধারণ মানুষও অপরূপ স্ফটিকে পরিণত হয়। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি দাঁড়ালো? এই প্রক্রিয়ার দুটো সুনির্দিষ্ট ধাপ। প্রথম ধাপে প্রাথমিক একটা সাক্ষাৎ ঘটে,
এবং মনে একটা ইমেজ তৈরি হয়। কিন্তু আসল ম্যাজিকটা ঘটে দ্বিতীয় ধাপে গিয়ে। যখন সামান্য সন্দেহ আর অনুপস্থিতি তৈরি হয়, ঠিক তখনই আমাদের কল্পনার ডানা মেলে। এই দ্বিতীয় ধাপটা ছাড়া, অর্থাৎ ওই একটুখানি দূরত্ব বা রহস্য ছাড়া, আদর্শায়নের এই পুরো প্রক্রিয়াটা পুরোপুরি ফেল করে। তবে হ্যাঁ, এখানে একটা কড়া সতর্ক বার্তাও রয়েছে কিন্তু। যদি সবকিছু খুব সাধারণ, একঘেয়ে আর দৈনন্দিন রুটিনে পরিণত হয়, তবে সেই স্ফটিকের মতো সুন্দর বিভ্রমটা এক নিমিষেই ভেঙে চুরমার হয়ে যায়। বাস্তবতার খুব বেশি প্রকাশ এই সব রহস্য আর কাব্যিক ফ্যান্টাসিকে পুরোপুরি ধ্বংস করে দেয়। আমাদের 4 নম্বর পয়েন্ট হল পৌরাণিক অনুষঙ্গ গড়ে তোলা। একটু ইতিহাস ঘাটলে দেখা যায় শক্তিশালী এবং প্রাচীন মিথগুলোর সাথে নিজেদের যুক্ত করার মাধ্যমে অনেকেই নিজেদের বিশাল এক ইমেজ তৈরি করেছেন। এই যেমন ধরুন, ক্লিওপ্যাট্রা নিজেকে প্রেমের দেবী আফ্রোদিতির সাথে তুলনা করতেন, যা তাকে একজন স্বর্গীয় শাসকের রূপ দিয়েছিল। আবার জন এফ কেনেডি নিজেকে একজন মহৎ, বীরত্বপূর্ণ ফিগার বা শিভালরিক আইডিয়াল হিসেবে প্রেজেন্ট করতেন। অন্যদিকে পাবলো পিকাসো গ্রিক মিথের মিনোটরের সাথে নিজের অনুষঙ্গ তৈরি করে একটা রহস্যময় দানবীয় জাদুকরের ভাবমূর্তি গড়ে তুলেছিলেন। দারুণ ব্যাপার, তাই না? এখন প্রশ্ন হল, এই ধরনের একটা ইমেজ বজায় রাখার উপায় কি? এর কিছু সুনির্দিষ্ট কৌশল আছে। যেমন এমন উপহার দেয়া যা খুব আবেগপূর্ণ আর স্মৃতি জাগানিয়া, সাধারণ আড্ডার বদলে খুব সংক্ষিপ্ত অথচ তীব্র আবেগের মুহূর্তগুলো শেয়ার করা। আর সবচেয়ে ভাইটাল ব্যাপার হল মানুষের মনে এই ধারণা দেয়া যে আপনার পরের পদক্ষেপ কি হতে চলেছে তা আগে থেকে অনুমান করা একেবারেই অসম্ভব। এই যে একটা অপ্রত্যাশিত বা আনপ্রেডিক্টেবল স্বভাব, এটাই চারপাশের মানুষের মনে ফ্যান্টাসির জন্ম দেয়। আর এই সমস্ত কৌশলের চূড়ান্ত লক্ষ্যটা কি জানেন? একটা হ্যালো বা জ্যোতির্বলয় তৈরি করা। এই হ্যালো হলো এমন একটা মানসিক আবরণ যা একজন ব্যক্তিকে সাধারণ দৈনন্দিন একঘেয়েমি থেকে চিরতরে আড়াল করে রাখে। এটা আশেপাশের মানুষকে বোঝায় যে এই ব্যক্তির মাঝে এমন কিছু মহৎ গুণ বা আনন্দ লুকিয়ে আছে যা আর 10 জন সাধারণ মানুষের মাঝে নেই। এবার আসা যাক আমাদের শেষ পয়েন্টে, কৌশলগত বিপরীতমুখিতা বা স্ট্র্যাটেজিক রিভার্সাল। এতক্ষণ ধরে আমরা যে নিয়মগুলো জানলাম তার কিন্তু চমৎকার একটা ব্যতিক্রমও রয়েছে। শুনতে একটু অদ্ভুত লাগলেও এটাই হলো বিপরীতমুখী বা রিভার্সাল কৌশল। এর মূল কনসেপ্টটা হলো নিজের সমস্ত দোষ, খারাপ গুণ আর অন্ধকার রহস্যগুলো কোনো রকম লুকোচুরি ছাড়া সোজা প্রকাশ করে দেওয়া। অবাক হচ্ছেন? কিন্তু এই যে সুপরিকল্পিত এবং চরম সততা, এটা এক ধরনের তীব্র কৌতূহল এবং রহস্যের জন্ম দেয়। এটি মানুষকে বিভ্রান্ত করে, আবার একই সাথে চুম্বকের মতো আকর্ষণও করে। ইংরেজ কবি লর্ড বাইরন ছিলেন এই কৌশলটার একেবারে মাস্টার। তিনি নিজের অন্ধকার দিকগুলো কখনোই লুকাতে চাইতেন না, বরং সেগুলো নিয়ে রীতিমতো প্রকাশ্যে কথা বলতেন। তার এই চরম এবং অপ্রত্যাশিত সততা এতটাই আকর্ষণীয় ছিল যে মানুষ তার এই দুর্বলতাগুলোকেই আদর্শ হিসেবে দেখতে শুরু করেছিল। মানে এই শক ভ্যালুটা মানুষের মনে এক অদ্ভুত ধরনের ঘনিষ্ঠতা আর কাব্যিক মোহ তৈরি করত। তো দিন শেষে মূল কথাটা কি দাঁড়ালো? কৌশলগত অনুপস্থিতি হোক কিংবা লর্ড বাইরনের মতো ওই চরম সত্যতাই হোক, উদ্দেশ্য কিন্তু একটাই, আর তা হল সাধারণ সাদামাটা বাস্তবতার ঊর্ধ্বে উঠে একটা ফ্যান্টাসি বা কল্পনা তৈরি করা। নিছক সাধারণত্ব বা মিডিওক্রিটি দিয়ে কখনোই মানুষের মন জয় করা বা তাদের মনে চিরস্থায়ী দাগ কাটা সম্ভব নয়। সবশেষে আমাদের একটু ভেবে দেখা প্রয়োজন, আমরা আসলে মানুষের স্মৃতিতে কিভাবে থেকে যেতে চাই। ওই অতি পরিচিতির ক্লান্তিকর একঘেয়েমির মাধ্যমে, নাকি এমন এক রহস্য হয়ে যা যুগের পর যুগ ধরে মোহনীয় স্মৃতি হয়ে মানুষের মনে বেঁচে থাকবে? এই প্রশ্নটাই বরং আজকে আপনাদের ভাবনার জন্য রেখে গেলাম। আজকের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই নতুন কোনো ইন্টারেস্টিং বিষয় নিয়ে এভাবেই আবারও কথা হবে।